সেদিন সকালে ঢাকার জনবহুল বস্তিগুলোর একটি কড়াইলের টিনের চালের উপর দিয়ে সূর্যটা সবেমাত্র উঁকি দিয়েছে। রিকশার টুংটাং শব্দ, শিশুদের চিৎকার আর ঠেলাগাড়ির চাকার ক্যাচক্যাচ আওয়াজ ভোরের নিস্তব্ধতা ভেঙে দিচ্ছিল। এই কোলাহলের মধ্যেই শ্যামলা রঙের এক তরুণী ধীরে ধীরে একটি পুরনো ঠেলাগাড়ি ঠেলে নিয়ে যাচ্ছিল, যা প্লাস্টিকের বোতল আর পুরনো কার্ডবোর্ডে বোঝাই। তার নাম নীলা, বয়স ২২। চুলগুলো কোনমতে খোপা করা, ধুলোবালিতে মুখটা মলিন। কিন্তু তার চোখের দিকে ভালো করে তাকালে অন্যরকম কিছু একটা দেখা যেত। সেখানে ছিল এক ধরনের দ্বিতা, যেন সে এই কঠিন পৃথিবীর সবকিছু দেখতে অভ্যস্ত, কিন্তু তার সাথে ছিল এক ধরনের কোমলতাও। যেন কেউ নির্বে গভীর কোনো কষ্ট চেপে রেখেছে। গত ৩ বছর ধরে নীলা একজন টোকাই। মা মারা যাওয়ার পর আর বাবা সামান্য স্ট্রোকে শয্যাশায়ী হওয়ার পর থেকে পরিবারের সব দায়িত্ব তার কাঁধে। তাদের ছোট্ট টিনের ঘরে মাত্র ২ জন মানুষ, সে আর তার অসুস্থ বাবা। প্রতিদিন ভোরে নীলা বেরিয়ে পড়ে। বোতল, কাগজ, লোহা যা কিছু পায় কুড়িয়ে নেয় ভাঙাড়ির দোকানে বিক্রি করার জন্য। কিন্তু তার এই সাধারণ জীবনের আড়ালে একটা বড় রহস্য লুকিয়ে ছিল, যা কেউই জানত না। সেদিন সকালে নীলা শহরের একটি পার্কের কাছ থেকে বোতল কুড়োচ্ছিল। পার্কের একজন নিরাপত্তা প্রহরী, যিনি তাকে চিনতেন, হেসে তার দিকে এগিয়ে এলেন। "কি ব্যাপার, নীলা? সকাল সকাল কাজে লেগে পড়েছ? তোমার মতো পরিশ্রমী মেয়ে আমি কমই দেখেছি গে।" নীলা হালকা হাসল। "করতে তো হবেই চাচা, নইলে আব্বার ওষুধের টাকা আসবে কোত্থেকে?" বলেই সে আবার নিজের কাজে মন দিল, বেশি কথা বলল না। তাকে সবাই শান্ত আর ভদ্র হিসেবেই চিনত। কিন্তু বস্তির লোকেদের মধ্যে তাকে নিয়ে কিছু অদ্ভুত গুজব ছিল। তারা বলত, নীলা সাধারণ মেয়ে নয়। বেশ কয়েকবার গভীর রাতে কিছু অচেনা লোককে ওই সরু গলিতে আসতে দেখা গেছে। তাদের পরনে ছিল দামি পোশাক, চালচলন ছিল প্রায় মিলিটারিদের মতো। কিন্তু ভয়ে কেউ নীলাকে কিছু জিজ্ঞেস করার সাহস পায়নি। সকাল ১০টা নাগাদ কারওয়ান বাজারের কাছের প্রধান সড়কে এমন একটা ঘটনা ঘটল, যা সবকিছু বদলে দিল। ট্রাফিক পুলিশ আর গোয়েন্দা পুলিশের একটি দল হঠাৎ করে অভিযান চালাচ্ছিল। তারা বাজারের এক চাঁদাবাজকে খুঁজছিল, যে কিছুক্ষণ আগেই একজনকে ভয় দেখিয়ে টাকা আদায় করে বস্তির দিকে পালিয়েছিল। সাধারণ মানুষ রাস্তার ধারে সরে গিয়েছিল। কিছু দোকানদার তাদের ঝাঁপ ফেলে দিচ্ছিল। পুলিশদের খুব উত্তেজিত দেখাচ্ছিল, আর তাদের মধ্যে একজন, এসআই বাশার, খুব বদমেজাজি আর অহংকারী হিসেবে পরিচিত ছিল। তাকে ২ বছর আগে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছিল, কিন্তু সাধারণ মানুষের সাথে তার ব্যবহার ছিল সবসময় রূঢ়। অভিযান চলার সময় নীলা এসবের কিছুই না জেনে তার ঠেলাগাড়ি ঠেলে ওখান দিয়ে যাচ্ছিল। তার গাড়ির চাকাটা রাস্তার পাশের একটা পাথরে আটকে গিয়ে ক্র্যাক করে একটা শব্দ হল, যা এসআই বাশারের মনোযোগ আকর্ষণ করল। "এই মেয়ে, দাঁড়াও!" সে চিৎকার করে উঠল। নীলা অবাক হয়ে তার দিকে তাকাল। "জিবি স্যার।" বাশার এগিয়ে এসে আপাদমস্তক তাকে দেখতে লাগল। "কোথা থেকে আসছিস? গাড়িতে কি? তুই কি ওই চাঁদাবাজটাকে তোর গাড়িতে লুকিয়ে রেখেছিস?" নীলা চুপ করে রইল। আশেপাশের লোকজন ফিসফাস করতে শুরু করল। "স্যার, আমি শুধু একজন টোকাই। এর ভেতরে শুধু প্লাস্টিকের বোতল আর কার্ডবোর্ড আছে," নীলা নিচু স্বরে জবাব দিল। "টোকাই?" বাশার ব্যঙ্গ করে হাসল। "পুরনো। আজকাল অনেকেই পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য গরিব সাজার নাটক করে কি?" সে নীলার ঠেলাগাড়িতে জোরে একটা লাথি মারল। প্লাস্টিকের বোতলগুলো রাস্তায় ছড়িয়ে পড়ল। কিছু কাচের বোতল ভেঙে যাওয়ার শব্দ হল। যারা দেখছিল তারা রেগে গেলেও কিছু বলার সাহস পেল না। বাশার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। "যদি সহযোগিতা না করিস, তাহলে তোকে সোজা থানায় নিয়ে যাব।" নীলা সোজা তার চোখের দিকে তাকাল। প্রথমবারের মতো তার মুখের ভাব বদলে গেল। তার চোখে এমন এক শীতল চাহনি ফুটে উঠল, যা দেখে বাশার অজান্তেই এক পা পিছিয়ে গেল। কিন্তু নীলা তখনও নিজেকে সংযত করার চেষ্টা করছিল। সে নিচু হয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বোতলগুলো তুলতে লাগল। "স্যার, আমি শুধু আমার খাবার জোগাড় করার চেষ্টা করছি। দয়া করে আমার গাড়িটা ভাঙবেন না। এটাই আমার একমাত্র সম্বল।" কিন্তু বাশার আরও রেগে গেল, সম্ভবত তার কর্তৃত্ব চ্যালেঞ্জ হওয়ায়। সে নীলার হাতটা ধরে জোরে টান দিল। "বেশি কথা বলবি না। তোকে আমি অ্যারেস্ট করলাম গে।" "স্যার, আমাকে ছাড়ুন!" নীলা চিৎকার করে বলল। লোকেরা তাদের মোবাইল ফোন দিয়ে ভিডিও করতে শুরু করল। একজন সবজি বিক্রেতা খালা চিৎকার করে বললেন, "স্যার, ওর সাথে খারাপ ব্যবহার করবেন না। ও কোনো দোষ করেনি গি।"
কিন্তু বাসার জনতার দিকে তাকিয়ে হুমকি দিল, আপনারাও কি আমার সাথে জেলে যেতে চান? পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল। জোর করে টেনে নিয়ে যাওয়ার সময় নীলা মাটিতে পড়ে গেল। সেই মুহূর্তে তার কোমরের ছোট ব্যাগ থেকে রূপালি রঙের ছোট্ট একটা জিনিস ঝিলিক দিয়ে উঠল। বাসার সেটা খেয়াল না করলেও বীরের মধ্যে একজন তা পরিষ্কার দেখতে পেল। জিনিসটা সাধারণ কিছু ছিল না। তার মাঝখানে একটা ঈগলের প্রতীক আর ছোট করে কিছু লেখা ছিল, যা দূর থেকে পড়া প্রায় অসম্ভব, বিশেষ গোয়েন্দা পরিদপ্তর। কিন্তু নীলার সাথে সাথেই জিনিসটা আবার লুকিয়ে ফেল, যাতে আর কেউ দেখতে না পায়। সে উঠে দাঁড়াল, চোখে কোনো ভয় ছিল না। স্যার, যথেষ্ট হয়েছে। আমি এখানে কোনো ঝামেলা করতে চাই না গি। কিন্তু বাসার তার হাতটা সরিয়ে দিয়ে আবার তার ঠেলাগাড়িতে লাথি মারল। তোর তো দেখি অনেক তেজ। আমার সামনে সাধু সাজার চেষ্টা করবি না গি। পরের মুহূর্তে নীলা এমন দ্রুত গতিতে নড়াচড়া করল, যা একজন টোকাই মেয়ের পক্ষে অবিশ্বাস্য। সে বাসারের হাতটা ধরে ফেল, যেটা তার শার্টের কলার ধরার জন্য এগিয়ে আসছিল, আর এক ঝটকায় পেছনে মুচড়ে দিল। বাসার যন্ত্রণায় চিৎকার করে উঠল। চোখের পলকে তার কোমরে থাকা পিস্তলটা নীলার হাতে চলে এল। জনতা হাঁ করে তাকিয়ে রইল। অন্য পুলিশ সদস্যরা সাথে সাথে তাদের অস্ত্র তুল। কিন্তু নীলা দ্বিকণ্ঠে চিৎকার করে বলল, অস্ত্র নামান। আমি শত্রু নই কি? তার গলার স্বর বদলে গিয়েছিল, আত্মবিশ্বাসী আর কর্তৃত্বপূর্ণ, যা আগের থেকে সম্পূর্ণ ভিন্ন। সেই নিস্তব্ধতার মধ্যে সে তার কোমরের ব্যাগটা খুলে সেই ব্যাজটা দেখাল। সবাই চুপ হয়ে গেল। বাসার জমে গেল, তার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। কয়েক সেকেন্ড পর নম্বর প্লেট ছাড়া একটা কালো পাজেরো জিপ রাস্তার মোড়ে এসে থামল। সাধারণ পোশাক পরা দুজন লোক গাড়ি থেকে নেমে দ্রুত এগিয়ে এল। তাদের একজন নীলাকে স্যালুট দিল। রিপোর্ট, ম্যাডাম। নজরদারি দল প্রস্তুত। টার্গেট পশ্চিমের গলি দিয়ে পালাচ্ছে গু। জনতা আর পুলিশ আরও বিভ্রান্ত হয়ে পড়ল। নীলা শীতল চোখে বাসারের দিকে তাকাল। এখন পরিষ্কার, এসআই বাসার। আমি একজন টোকাই, কিন্তু আমি আবর্জনা সংগ্রহ করি না, আমি তথ্য সংগ্রহ করি গিয়ে। বাসার ঢোক গিলল। তার হাতটা তখনও নীলার শক্তিশালী চাপে ব্যথায় টনটন করছিল। আর কোনো কথা না বলে নীলা তাকে ছেড়ে দিল। সে তারপর নতুন আসা লোক দুটোর দিকে তাকাল। চলো, টার্গেটকে পালাতে দেওয়া যাবে না আগে। তারা দ্রুত সেখান থেকে চলে গেল, পেছনে পড়ে রইল হতবাক জনতা আর পুলিশ। শুধু দূর থেকে নীলার ঠেলাগাড়ির চাকার ক্যাচক্যাচ আওয়াজ শোনা যাচ্ছিল। কয়েক ঘণ্টা পর এই খবরটা পুরো বস্তিতে ছড়িয়ে পড়ল। ওই টোকাই মেয়েটা নাকি একজন সিক্রেট এজেন্ট, চায়ের দোকানে বসে একজন বলল। আরে ধুর, হতেই পারে না। আমি তো ওকে প্রতিদিন এখানে দেখি, আরেকজন উত্তর দিল। কিন্তু ওকে তো একটা কালো গাড়ি এসে নিয়ে গেল। শুনলাম নাকি গোয়েন্দা বিভাগের লোক। কিন্তু সেদিন নীলাকে আর দেখা যায়নি। তার ঘরে তালা ঝুলছিল। তার বাবাও ভেতরে ছিলেন না। দরজায় শুধু হাতে লেখা একটা কাগজ সাঁটা ছিল, বিশ্বাস করার জন্য ধন্যবাদ। ইউনিফর্মকে ভয় পাবেন না, কিন্তু অহংকারের কাছেও মাথা নত করবেন না। সেদিন রাতে ঢাকার উত্তরায় একটি নিরাপদ বাড়িতে নীলা একটা টেবিলের সামনে দাঁড়িয়েছিল, যেখানে মানচিত্র আর ছবিতে ভরা। সে আবার তার সাধারণ পোশাকে ফিরে এসেছিল। কিন্তু এবার তার মুখে সরলতার মুখোশ ছিল না। তার সামনে একজন উচ্চপদস্থ কর্মকর্তা বসে তাকে দেখছিলেন। নীলা, তুমি তো মাঠে প্রায় নিজের পরিচয় ফাঁস করে ফেলেছিলে, তিনি গম্ভীর স্বরে বললেন। নীলা মাথা নিচু করল। আমি জানি, স্যার। কিন্তু আমি যদি চুপ থাকতাম তাহলে হয়তো কেউ আহত হতো। ওই পুলিশটা খুব রুছিল আর সাধারণ মানুষ ভয়ে সিটিয়ে গিয়েছিল। একজন গোয়েন্দা আবেগ দিয়ে কাজ করতে পারে না, কর্মকর্তাটি উত্তর দিলেন। কিন্তু আমি বুঝতে পারছি। তুমি রাস্তায় বড় হয়েছ। তুমি জানো সাধারণ মানুষের কষ্টটা কেমন। নীলা দীর্ঘশ্বাস ফেল। ঠিক এই কারণেই, স্যার। মাঝে মাঝে শত্রু শুধু সশস্ত্র অপরাধী নয়, ইউনিফর্ম পরা অহংকারও হয় কি। কর্মকর্তাটি কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে বললেন, আগামীকাল তোমাকে আবার একটা মিশনে পাঠানো হবে। নতুন টার্গেট। কিন্তু এবার সাবধানে থাকবে। তোমার উপর নজর রাখা হচ্ছে কি। নীলা মাথা নাড়ল। তার চোখ টেবিলের উপর রাখা মানচিত্রের দিকে স্থির ছিল। একটা বড় লাল বৃত্ত দিয়ে সেই বাজারের এলাকাটা চিহ্নিত করা ছিল, যেখানে তাকে আজ অপমানিত হতে হয়েছিল। বৃত্তের ভেতরে একটা নাম লেখা ছিল, জহির খানের দল, প্রাক্তন পুলিশ।
আর তার নিচে ছোট করে একটা নোট লেখা ছিল, সন্দেহভাজন ব্যক্তির অভ্যন্তরীণ দুর্নীতির নেটওয়ার্ক আছে। অন্যতম সংযোগকারী এসআই বাশার। নীলা নোটটার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। রাতের বাতাস পর্দা উড়িয়ে ঘরের ভেতরে এক ধরনের নিস্তব্ধতা তৈরি করল। সে জানত পরের মিশনটা আরও বিপজ্জনক হবে। কিন্তু তার মন স্থির ছিল। সে জানালার বাইরে তাকাল, রাতের অন্ধকারে শহরের টিমটিমে আলোগুলোর দিকে। ওরা যদি ভেবে থাকে একজন টোকাই শুধু একজন টোকাই হয়, সে ফিসফিস করে বলল, তাহলে ওরা এখনও জানে না ওরা কাকে পায়ের নিচে পিষেছে গিয়ে। পরদিন সকালে ঢাকা যথারীতি ব্যস্ত ছিল। কিন্তু ট্রাফিকের গর্জন আর বাজারের কোলাহলের আড়ালে একটি নীরব অভিযান পরিকল্পনা করা হচ্ছিল। উত্তরায় সেই নিরাপদ বাড়িতে নীলা তার দলের 2 সদস্যের সাথে বসেছিল। ফয়সাল, একজন শান্ত কিন্তু তীক্ষ্ণ ডিজিটাল বিশ্লেষক, আর শিপ্রা, একজন মাঠ পর্যবেক্ষক, যে কারওয়ান বাজারে একজন ফেরিওয়ালা সেজে থাকত। তাদের সামনে ল্যাপটপের স্ক্রিনে ছোট করে ছাটা চুল, কঠোর চেহারার এক ব্যক্তির ছবি ভাসছিল, জহির খান। প্রাক্তন পুলিশ সদস্য, যাকে চাঁদাবাজির অভিযোগে বরখাস্ত করা হয়েছিল, কিন্তু এখন সে ছোট ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায়ের একটি নেটওয়ার্ক চালায়। জহির খুব ধুরন্ধর, ফয়সাল দ্রুত টাইপ করতে করতে বলল। স্থানীয় থানায় ওর লোক আছে। সর্বশেষ তথ্য অনুযায়ী তোলাবাজির টাকাটা বাশার আহমেদ নামে একজনের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় গি। নীলা শান্তভাবে স্ক্রিনের দিকে তাকাল। এসআই বাশার, সে ফিসফিস করে বলল, যে গতকাল আমাকে আক্রমণ করেছিল গু। শিপ্রা মাথা নাড়ল। মনে হচ্ছে ও শুধু একজন অহংকারী পুলিশ নয়, সম্ভবত জহির আর অন্য দুর্নীতিবাজ কর্মকর্তাদের মধ্যে সংযোগকারী গু। তাহলে নীলা বলল, আমরা নিচ থেকে শুরু করব। জহির লুকিয়ে থাকতে পারে, কিন্তু টাকা সবসময় একটা ছাপ রেখে যায় উ। সেদিন নীলা আবার বাজারে ফিরে গেল। এবার টোকাই হিসেবে নয়, বরং একজন ভ্রাম্যমাণ পেঁয়াজু সিঙারা বিক্রেতা হিসেবে। তার মুখটা আগের মতোই মলিন ছিল, কিন্তু এবার পরনে ছিল অন্যরকম নোংরা পোশাক। সে সিঙারার ঠেলাগাড়ি ঠেলতে ঠেলতে চারপাশ পর্যবেক্ষণ করছিল। দূরে কিছু শক্তিশালী চেহারার লোক দোকানের আশেপাশে ঘোরাঘুরি করছিল। তাদের মধ্যে একজনকে একজন ইউনিফর্ম পরা পুলিশ কর্মকর্তার হাতে একটা খাম দিতে দেখা গেল। নীলা দূর থেকে সব দেখছিল, সময় আর তাদের যাওয়ার দিকটা নোট করে রাখছিল। সে সেই সবজি বিক্রেতা খালার কাছে গেল, যিনি গতকাল তাকে রক্ষা করার চেষ্টা করেছিলেন। খালা, কালকে যে পুলিশটা খুব রাগারাগি করছিল, সে কি আজ আবার এসেছিল? সে নিচু স্বরে জিজ্ঞেস করল। খালা ডানে বামে তাকিয়ে উত্তর দিলেন, আস্তে কথা বলো মা। এসেছিল, কিন্তু অভিযানের জন্য নয়। সে বাজারের কয়েকজনের সাথে দেখা করল। আমি দেখলাম ওকে একটা খাম দেওয়া হলো। তারপর পেছনের গলির দিকে চলে গেল গু। নীলা হালকা হাসল। ধন্যবাদ খালা। কাউকে বলবেন না, কেমন? সে তারপর ওই গলির কাছে বিক্রি করার ভান করতে লাগল। অপেক্ষা করার সময় সে তার হাতের ব্রেসলেটের একটা ছোট বোতাম চাপল, একটি অডিও রেকর্ডার, যা সরাসরি তার দলের সাথে সংযুক্ত ছিল। হেডকোয়ার্টারে বসে ফয়সাল ঘটনাস্থলের প্রতিটি শব্দ পরিষ্কার শুনতে পাচ্ছিল। কিছুক্ষণ পর 2 জন লোক এল। একজন ছিল সাধারণ পোশাকে বাশার। অন্যজনকে নীলা ছবি থেকে চিনতে পারল, জহির খান। তারা মরিচা পরা লোহার গেটওয়ালা একটা ছোট বাড়ির সামনে থামল। টাকা রেডি? বাশার জিজ্ঞেস করল। তার গলার স্বর নিচু কিন্তু স্পষ্ট ছিল। হ্যাঁ, কিন্তু আমি আর এভাবে ভাগাভাগি করতে চাই না। আমার ঝুঁকি অনেক বেশি, জহির বিরক্ত হয়ে উত্তর দিল। তুই কি মনে করিস তোর মতো লোককে বাঁচানো খুব সহজ? আমি না থাকলে তুই কবেই ধরা পড়ে যেতিস। তাই চুপচাপ থাক। তোর টাকা নিরাপদ থাকবে যতক্ষণ তুই বেশি কথা না বলবি। নীলা নিঃশ্বাস বন্ধ করে রেখেছিল। তাদের কথোপকথন নিখুঁতভাবে রেকর্ড হচ্ছিল। সে জানত এটা একটা শক্তিশালী প্রমাণ। কিন্তু সে পিছিয়ে আসার আগেই পেছন থেকে আরেকটা কণ্ঠস্বর শোনা গেল। এই, তুই ওখানে কি করছিস? বড় শরীরের একজন লোক এগিয়ে এল, জহিরের একজন লোক। সে নীলা আর তার ঠেলাগাড়ির দিকে সন্দেহের চোখে তাকাল। তুই তো এখানকার লোক না, তাই না? সিঙারা বিক্রি করছিস কিন্তু মুখটা অচেনা গে। নীলা শান্তভাবে হাসল। নতুন এসেছি ভাই। বিক্রি করার জায়গা খুঁজছি। মিথ্যা কথা। লোকটা তার ঠেলাগাড়ির ঢাকনাটা সরিয়ে ভেতরে কিছু ছোট যন্ত্র দেখতে পেল, মিনি ক্যামেরা আর সিগন্যাল ট্রান্সমিটার। তার চোখ বড় বড় হয়ে গেল। এগুলো কি? নীলা সাথে সাথে ব্যবস্থা নিল।
সে লোকটার হাতটা সরিয়ে দিয়ে ঠেলাগাড়ির পেছনে লাফিয়ে গিয়ে লোকটার হাঁটুতে এমন জোরে লাথি মারল যে সে মাটিতে পড়ে গেল। এক মুহূর্তে বিপরীত দিক থেকে আরও দুজন লোক ছুটে এল। গোলমালের শব্দে বাশার আর জহির বাইরে তাকাল। নীলা বুঝল সময় শেষ। ফয়সাল, ওরা জেনে গেছে। প্ল্যান বি কার্যকর করো, সে তার কলারের ছোট মাইক্রোফোনে দ্রুত বলল। উদ্ধারকারী দল ৩ মিনিটের মধ্যে পৌঁছাচ্ছে, ফয়সালের উত্তর এল। নীলা বাজারের দিকে দৌড়াতে শুরু করল। দৌড়ানোর সময় তার ওড়না আর বিক্রেতার পোশাক খুলে ফেল। তার গতি ছিল দ্রুত, যা দীর্ঘ প্রশিক্ষণের ফল। লোকেরা একজন সিঙারা বিক্রেতাকে দোকানের মধ্যে দিয়ে দৌড়ে পালানো একজন দক্ষ নারীতে পরিণত হতে দেখে অবাক হয়ে গেল। জহির রাগান্বিত মুখে বাড়ি থেকে বেরিয়ে এল। ওকে ধর, জীবিত চাই উ। বাশার বিভ্রান্ত হয়ে তাকিয়ে রইল। মনে মনে সে বুঝতে পারল মেয়েটা নীলা। সে রেকর্ডার নিয়ে পালিয়ে যাওয়া নীলার দিকে তাকাল। ভয় আর লজ্জার এক মিশ্র অনুভূতি তাকে গ্রাস করল। সে হতাশায় একটা পাথরে লাথি মারল। নীলা গলির শেষে দৌড়ে গেল, কিন্তু দুজন লোক তার পথ আটকাল। সে ঘুরে গিয়ে একজনের পেটে লাথি মারল, তারপর আরেকজনকে কনুইয়ের আঘাতে ঘাড়ে মেরে ফেলে দিল। যখন পেছন থেকে আরেকজন এল, নীলা একটা দোকান থেকে কড়াই তুলে নিয়ে লোকটার মাথায় আঘাত করল, সেও মাটিতে পড়ে গেল। জনতা চিৎকার করে দৌড়াদৌড়ি করতে লাগল। বাজার বিশৃঙ্খল হয়ে গেল। হঠাৎ একটা বড় মোটরসাইকেলের শব্দ শোনা গেল। শিপ্রা একটা কালো জ্যাকেট আর হেলমেট পরে নীলার কাছে এল। ওঠ, সে সংক্ষেপে বলল। কোনো চিন্তা না করে নীলা পেছনের সিটে লাফিয়ে উঠল। তারা দ্রুত গতিতে সেখান থেকে চলে গেল। আর আকাশ থেকে ফয়সালের ড্রোন বাড়ির সামনে আতঙ্কিত জহির আর বাশারের মুখ রেকর্ড করছিল। কয়েক ঘণ্টা পর নিরাপদ বাড়িতে নীলা মনিটরের দিকে তাকিয়েছিল। রেকর্ড করা ভিডিওতে জহির আর বাশারের কথোপকথন পরিষ্কার দেখা যাচ্ছিল। এটা আনুষ্ঠানিক তদন্ত শুরু করার জন্য যথেষ্ট ছিল, কিন্তু কিছু একটা তাকে বিরক্ত করছিল। সে বাশারের মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। সে শুধু একজন অপরাধী নয়, সে নিচু স্বরে বলল। এই ভিডিওতে ওর চোখগুলো দেখো। রাগের চেয়ে ভয় বেশি। যেন কাউকে জোর করা হচ্ছে গি। ফয়সাল ঘুরে তাকাল। তোমার মানে ও শুধু একটা পুতুল? হতে পারে, নীলা উত্তর দিল। আমি জানতে চাই আসল নিয়ন্ত্রক কে জি। সেদিন রাতে নীলা বনানীর আশেপাশে একটা ছোট হেডকোয়ার্টারে গেল। সেখানে সে এমন একজনের সাথে দেখা করল, যাকে সে অনেক দিন ধরে চিনত, এসি রহমান, তার মর্ধতন কর্মকর্তা, যখন সে আন্ডারকভারে যাওয়ার আগে মাঠে সক্রিয় ছিল। রহমান সাহেব, আমার অভ্যন্তরীণ ডেটা অ্যাক্সেস দরকার। আমার সন্দেহ জহির মূল হোতা নয় উই। রহমান তার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। নীলা, তুমি ঝুঁকিটা জানো? যদি তুমি আনুষ্ঠানিক অনুমতি ছাড়া সেই অ্যাক্সেস নাও, তোমাকে প্রোটোকল ভঙ্গের দায়ে অভিযুক্ত করা হতে পারে গি। নীলা দীর্ঘশ্বাস ফেল। আমার কিছু যায় আসে না। যদি আমরা এখানে থেমে যাই, সব প্রমাণ মুছে ফেলা হতে পারে গি। রহমান কিছুক্ষণ চুপ করে থেকে মাথা নাড়ল। ঠিক আছে, কিন্তু তোমাকে একটা জিনিস জানতে হবে। বাশারের নামটা আরও একজন উচ্চপদস্থ কর্মকর্তার কাছে টাকা স্থানান্তরের রিপোর্টে আবার এসেছে, এসপি হায়দার উ। নীলা স্তব্ধ হয়ে গেল। এসপি হায়দার নামটা অপরিচিত ছিল না। তিনি পুলিশের একজন কর্মকর্তা, যিনি প্রায়ই মিডিয়ায় আসতেন, একজন সৎ ও কঠোর হিসেবে পরিচিত। কিন্তু নীলা কয়েক বছর আগে একটা গুজব শুনেছিল। জহির বরখাস্ত হওয়ার আগে হায়দারই তার পরামর্শদাতা ছিলেন। তাহলে তিনি এই নেটওয়ার্ককে রক্ষা করছেন? নীলা নিচু স্বরে জিজ্ঞেস করল। হতে পারে। আর যদি এটা সত্যি হয়, তাহলে আমরা আর কোনো গুন্ডার বিরুদ্ধে লড়ছি না, আমরা সিস্টেমের বিরুদ্ধে লড়ছি, রহমান উত্তর দিল। পরদিন নীলা আবার ছদ্মবেশ নিল। এবার সে হায়দারের সাথে সম্পর্কিত বলে সন্দেহ করা একটি বেসরকারি নিরাপত্তা সংস্থার অফিসে একজন প্রশাসনিক কর্মী হিসেবে কাজ করতে গেল। নকল পরিচয়পত্র আর ফয়সালের তৈরি করা ডেটা দিয়ে সে আর্কাইভ রুমে ঢুকতে সফল হল। সে কিছু সন্দেহজনক ডেটা খুঁজে পেল, গণবাজার নিরাপত্তা কর্মসূচির নামে কোটি টাকার ভুয়া চুক্তি, আর নিচে স্বাক্ষর করা ছিল। স্পষ্টভাবে লেখা ছিল হায়দার চৌধুরী, প্রকল্প পরিচালক। যখন নীলা সেই ডকুমেন্টের ছবি তুলতে যাচ্ছিল, দরজাটা জোরে খুলে গেল। স্যুট পরা দুজন লোক ভেতরে ঢুকল। তাদের মধ্যে একজনের মুখ সে খুব ভালো করে চিনত, এসআই বাশার। নীলা জমে গেল। বাশার তার দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে নিচু স্বরে বলল, আমি জানি তুমি এখানকার কর্মচারী নও। তুমি আমাকে খুঁজতে এসেছ, তাই না?
যদি তোমার জ্ঞান থাকে তাহলে এর চেয়ে গভীরে যেও না, বাশার, নীলা শীতল কণ্ঠে বলল। বাশার মাথা নাড়ল। তুমি বুঝতে পারছ না। আমি বের হতে পারব না। হায়দার আমার সবকিছু জানে, এমনকি আমার পরিবার সম্পর্কেও। যদি আমি না বলি, ওরা আমার বোনকে শেষ করে দেবে কি? তার কণ্ঠে হতাশার সুর ছিল। নীলা বুঝতে শুরু করল। তাহলে তোমাকে জহিরের অপরাধ ঢাকতে বাধ্য করা হয়েছে? বাশার মাথা নিচু করল। হ্যাঁ। কিন্তু আমি পালিয়েও যেতে পারব না গে। হঠাৎ পায়ের শব্দ শোনা গেল। দরজার পেছন থেকে শান্ত মুখ কিন্তু তীক্ষ্ণ চোখের একজন বড় শরীরের লোক বেরিয়ে এল। স্বয়ং এসপি হায়দার। তাহলে এই সেই মেয়ে? সে শীতল হেসে বলল। সেই টোকাই যে এত হইচই ফেলে দিয়েছে গে। নীলা এক পা পিছিয়ে গেল। তার হাত তার ঘড়ির অ্যালার্ম বোতাম চাপল। আমি আর পুতুল হয়ে থাকতে চাই না, বাশার কাপা কাপা গলায় বলল। হায়দার রাগে তার দিকে ঘুরল। কিন্তু সেই মুহূর্তে বিশেষ দল ভেতরে ঢুকে তাদের দুজনকে কাবু করে ফেল। কয়েক ঘণ্টা পর হেডকোয়ার্টারে নীলা এসি রহমানের সাথে জিজ্ঞাসাবাদের ঘরে বসেছিল। তার মুখ ক্লান্ত ছিল, কিন্তু চোখ তখনও তীক্ষ্ণ। হায়দার আর জহিরকে আটক করা হয়েছে। বাশারও আত্মসমর্পণ করেছে, রহমান বলল। তুমি আবার সফল হয়েছ নীলা। কিন্তু তুমি জানো এটা শুধু শুরু। নীলা মাথা নাড়ল। যতদিন ইউনিফর্মের অপব্যবহার করে সাধারণ মানুষকে দমন করা হবে, ততদিন আমার কাজ শেষ হবে না গি। রহমান হাসল। এখনও টোকাই হয়ে থাকতে চাও? নীলা হালকা হাসল। অবশ্যই। মাঝে মাঝে আবর্জনার স্তূপ থেকেই মানুষের আসল চেহারা খুঁজে পাওয়া যায়। পরদিন নীলা করাইল বস্তিতে ফিরে এল। সে তার পুরনো পোশাক পরে আগের মতোই ঠেলাগাড়ি ঠেলছিল। ছোট ছোট বাচ্চারা তাকে স্বাগত জানাল। বাজারের মহিলারা তাকে ফিরে আসতে দেখে স্বস্তির হাসি হাসল। সে চায়ের দোকানের সামনে থামল, যেখানে বাবারা সাধারণত গল্প করত। আরে, নীলা আপা ফিরে এসেছেন। অনেকদিন দেখা যায়নি গু। নীলা হাসল। হ্যাঁ, শহরের কিছু কাজে ব্যস্ত ছিলাম গু। তারা তার কথার অর্থ না বুঝেই হেসে উঠল। নীলা এখন আরও শান্ত হয়ে যাওয়া বাজারের উপরের নীল আকাশের দিকে তাকাল। মনে মনে সে জানত তার কাজ এখনও শেষ হয়নি। কিন্তু সেদিনটার জন্য সে চুপচাপ থেকে শান্তিটা উপভোগ করতে চাইল। এসপি হায়দার আর জহির খানের গ্রেপ্তারের পর 1 সপ্তাহ কেটে গেছে। এই ঘটনাটি পুলিশ বিভাগে আলোড়ন সৃষ্টি করে এবং জাতীয় সংবাদে পরিণত হয়। মিডিয়া ক্ষমতার অপব্যবহারকারী কিছু কর্মকর্তার আচরণের উপর তীব্রভাবে আলোকপাত করে। নীলার নাম কোথাও আসেনি, কারণ তার পরিচয় এখনও একজন মাঠকর্মী হিসেবে গোপন রাখা হয়েছিল। কিন্তু অভ্যন্তরীণ মহলে একজন টোকাইয়ের হাতে উচ্চপদস্থ কর্মকর্তার পতনের গুজব দ্রুত ছড়িয়ে পড়ছিল। কেউ কেউ মুগ্ধ হয়েছিল, কিন্তু বেশিরভাগই বিরক্ত হয়েছিল। নীলা জানত ঝড় এখনও শেষ হয়নি। সেদিন সকালে একটি গোপন ব্রিফিং রুমে এসি রহমান একটি ডিজিটাল বোর্ডের সামনে দাঁড়িয়ে একটি বৃহত্তর সংগঠনের নেটওয়ার্ক দেখাচ্ছিলেন। হায়দার আর জহির শুধু একটি শাখা ছিল। আমরা আরও একটি অ্যাকাউন্ট খুঁজে পেয়েছি যা বিদেশে, সিঙ্গাপুর আর মালয়েশিয়ায় টাকা পাঠায়। অন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের জড়িত থাকার ইঙ্গিত আছে গি। ফয়সাল যোগ করল, আমরা হেডকোয়ার্টারের একজনের সাথে শ্যাডো নামে এক পরিচিতির সাথে কথোপকথনের ট্রান্সক্রিপ্টও শনাক্ত করেছি। কে সে এখনও জানি না, কিন্তু তার কথার ধরন আর্থিক নির্দেশের মতো। নীলা স্ক্রিনের দিকে তাকাল। যদি হেডকোয়ার্টারে কেউ থাকে, তাহলে এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে গু। রহমান গম্ভীরভাবে তার দিকে তাকাল। এই জন্যই বলছি, তাড়াহুড়ো করো না। গত ঘটনার পর ভেতরে একজন গুপ্তচর তোমার পরিচয় খুঁজছে। তারা জানতে চায় ওই টোকাইটা কে গি। অনেক দেরি হয়ে গেছে, নীলা নিচু স্বরে বলল। গতকাল আমার মনে হয়েছে কেউ আমাকে অনুসরণ করছে। নম্বর প্লেট ছাড়া একটা কালো মোটরসাইকেল। নিরাপদ বাড়ির সামনে দিয়ে দুবার গেল। ঘরে নিস্তব্ধতা নেমে এল। রহমান দীর্ঘশ্বাস ফেল। আমরা আজ রাতে তোমাকে সরিয়ে দেব। ফয়সাল, পালানোর পথ প্রস্তুত করক। কিন্তু নীলা তাদের দিকে কঠোর দৃষ্টিতে তাকাল। না, আমি পালাতে চাই না। যদি তারা আসতে চায়, আমিই তাদের মোকাবেলা করব। রহমান সাহেব, আমি 12 বছর বয়স থেকে রাস্তায় জীবন কাটিয়েছি। আমি জানি তারা খাওয়ার অনুভূতিটা কেমন। কিন্তু এবার আমিই তাদের তাড়া করব। রাতে নীলা একাই করাইল বস্তিতে তার পুরনো বাড়িতে গেল। কাঠের দেয়ালের ছোট্ট বাড়িটা এখন শান্ত, শুধু একটা তেলের প্রদীপের আলোয় আলোকিত।
ঘরের কোণে তার প্রয়াত মায়ের ছবিটা এখনও ঝুলছে। নীলা মেঝেতে বসে অনেকক্ষণ ছবিটার দিকে তাকিয়ে রইল। মা, তুমি সবসময় বলতে শক্তিশালী লোকের বিরুদ্ধে লড়তে ভয় পাস না, কিন্তু মানুষ থাকতে ভুলিস না মাঝে মাঝে আমার ভয় করে মা। এই দুনিয়াটা আরও নোংরা হয়ে যাচ্ছে আর আমিতে শুরু করেছি আমি আসলে কে গি। দরজাটা আস্তে করে ক্যাচক্যাচ করে উঠল। নীলা সাথে সাথে তার পকেটে থাকা ভাঁজ করা ছুরিটা ধরল। কিন্তু সে বাসার ক্লান্ত মুখ আর ছলছলে চোখ নিয়ে। শান্ত হও, আমি তোমাকে আঘাত করতে আসিনি, সে নিচু স্বরে বলল। আমি শুধু কথা বলতে এসেছি। নীলা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। তুমি তো নজরদারিতে আছো। কিভাবে বের হলে? বাসার মেঝেতে দূরত্ব বজায় রেখে বসল। আমাকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে। তাদের আমার জবানবন্দি দরকার। কিন্তু আমি জানি এটা শুধু একটা অজুহাত। ভেতরে কেউ আছে যে চায় আমি চুপ থাকি। কে? বাসার মাথা নাড়ল। ঠিক জানি না। কিন্তু তারা জেনে গেছে তুমি এখনও বেঁচে আছে এবং সক্রিয়। তারা বলেছে অভ্যন্তরীণ শুনানির আগে ওই টোকাইকে মুছে ফেলতে হবে। নীলা চুপ করে রইল। নীলা, ওরা থামবে না। যদি তুমি ভেতর থেকেতে থাকো তুমি মারা যেতে পারো, বাসার ফিসফিস করে বলল। যদি আমি চুপ থাকি তাদের কারণে আরও বেশি মানুষ মারা যাবে, নীলা দুইভাবে উত্তর দিল। বাসার মাথা নিচু করল। আমি জানি তুমি ঠিক। কিন্তু সাবধানে থেকো। তুমি যে দুনিয়ার বিরুদ্ধে লড়ছ তা শুধু ইউনিফর্ম আর পদমর্যাদার নয়। এখানে টাকা, রাজনীতি আর ক্ষমতা জড়িত। পরদিন হেডকোয়ার্টারে হায়দারের বিরুদ্ধে নৈতিক শুনানি শুরু হল। কিন্তু কোনোভাবে প্রমাণের কিছু নথি হারিয়ে গেল। নীলার রেকর্ড করা জহির আর বাশারের কথোপকথনের ভিডিওটা হঠাৎ নষ্ট হয়ে গেল। ফয়সাল ফ্যাকাশে মুখে রিপোর্ট করল। সার্ভারের সব ফাইল হ্যাক করা হয়েছে। লক ফাইল মুছে ফেলা হয়েছে। এমনকি আমাদের ট্রান্সক্রিপ্টের ব্যাকআপও হারিয়ে গেছে। নীলা মুঠি শক্ত করল। ভেতরে বিশ্বাসঘাতক আছে। রহমান তার দিকে তাকাল। আমি জানি কে আমাদের সাহায্য করতে পারে। প্রাক্তন গোয়েন্দা বিভাগের প্রধান করিম সাহেব। তিনি অবসর নিয়েছেন, কিন্তু পুরনো ডেটাতে তার এখনও অ্যাক্সেস আছে। শুধু একটাই সমস্যা, তিনি এখন সিলেটে থাকেন, ঢাকা থেকে অনেক দূরে। নীলা সাথে সাথে উঠে দাঁড়াল। আমি আজ রাতেই সেখানে যাব। একা? হ্যাঁ। যদি আমি দল নিয়ে যাই তারা জেনে যাবে। রহমান তার দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে মাথা নাড়ল। ঠিক আছে, কিন্তু সাবধানে থেকো নীলা। এটা আর কোনো আনুষ্ঠানিক মিশন নয়। সিলেটের ট্রেনযাত্রা ৮ ঘণ্টার। নীলা কোনায় একটা জীর্ণ জ্যাকেট আর টুপি পরে জানালার বাইরে তাকিয়েছিল। প্রতিটি স্টেশন তার অতীতের ছায়ার মতো মনে হচ্ছিল। শান্ত কিন্তু অর্থবহ। মাঝে মাঝে তার মায়ের কথা মনে পড়ছিল, তার বাবার কথা, যিনি এখনও একটি গোপন নার্সিং হোমে অসুস্থ হয়ে শুয়ে আছেন, আর মাঠের বন্ধুদের কথা। সে কোনো সুপারহিরো ছিল না। সে শুধু একজন তরুণী যার ভয়ের চেয়ে সাহসটা একটু বেশি ছিল। ভোরে সিলেটে পৌঁছে নীলা সরাসরি শহরের উপকণ্ঠে করিম সাহেবের বাড়িতে গেল। বৃদ্ধ লোকটি তাকে বন্ধুত্বপূর্ণ কিন্তু সতর্কভাবে স্বাগত জানালেন। আমি তোমার সম্পর্কে কিছুটা শুনেছি, তিনি গরম চা ঢালতে ঢালতে বললেন। তুমিই তো সেই মেয়ে যে তোলপাড় ফেলে দিয়েছ, তাই না? নীলা হালকা হাসল। ইচ্ছাকৃত নয় স্যার। আমি শুধু যা সঠিক তাই করছিলাম। করিম সাহেব হালকা হাসলেন। আগে আমিও তাই ভাবতাম। কিন্তু ক্ষমতাধর লোকদের স্পর্শ করলে সঠিক জিনিসটা প্রায় বিপজ্জনক হয়ে ওঠে। তিনি তারপর একটা ছোট সিন্দুক খুলে কাগজের একটা বান্ডিল বের করলেন। এটা গোপন অডিট দলের পুরনো নথি। হায়দার আর আরও কিছু কর্মকর্তার নাম ৩ বছর আগেই উল্লেখ করা হয়েছিল। কিন্তু এই রিপোর্টটা ধামাচাপা দেওয়া হয়েছিল। উপর থেকে কেউ তাদের রক্ষা করছিল। নীলা শেষ পাতায় তাকাল, যেখানে একটা নাম লেখা ছিল যা তাকে অবাক করে দিল। এসি রহমান। সে স্তব্ধ হয়ে গেল। এটা নিশ্চয়ই ভুল। করিম সাহেব আস্তে করে মাথা নাড়লেন। আমি জানি না এটা কতটা গভীর। কিন্তু তোমাকে সাবধানে থাকতে হবে। মাঝে মাঝে বিশ্বাসঘাতক তারাই হয় যাদের তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো। নীলা শূন্য দৃষ্টিতে জানালার বাইরে তাকিয়ে রইল। তার মন কেঁপে উঠল। হতে পারে এই ডেটা পুরনো, কিন্তু এটাও হতে পারে যে এতদিন সে অজান্তেই নিয়ন্ত্রিত হচ্ছিল। সেদিন বিকেলে যখন নীলা মালিয়াবড়োর কাছে একটা সাধারণ হোটেলে ফিরল, কেউ দরজায় টোকা দিল।
দরজা খুলতেই দেখল কেউ নেই, শুধু মেঝেতে একটা বাদামি খাম পড়ে আছে। ভেতরে তার প্রথম অপারেশনের সময় বাজারে তোলা একটা ছবি ছিল, সাথে একটা লাল স্ট্যাম্পে লেখা, প্রধান টার্গেট নিশ্চিহ্ন করো, আর নিচের কোণায় একটা ছোট ডিজিটাল স্বাক্ষর। সেই একই প্রতীক যা রহমান সব আনুষ্ঠানিক নথিতে ব্যবহার করতেন। নীলা আস্তে করে খামটা বন্ধ করল। তার হাত কাঁপছিল কিন্তু চোখ ছিল শীতল। রাতে নীলা হোটেলের বারান্দায় বসে নির্জন হতে থাকা রাস্তার দিকে তাকিয়েছিল। ফয়সাল তাকে একটি নিরাপদ সংযোগে ফোন করল। নীলা, তুমি কোথায়? তোমার সিগন্যাল বারবার কেটে যাচ্ছে গি। আমি সিলেটে, সে শান্তভাবে উত্তর দিল। পাগল হয়ে গেছ? তুমি জানো, আজ সকালে আমাদের হেডকোয়ার্টার পুড়িয়ে দেওয়া হয়েছে। সব ডেটা নষ্ট হয়ে গেছে। রহমান সাহেব বলেছেন তুমিই নাকি অবস্থান ফাঁস করে দিয়েছ। নীলা জমে গেল। তিনি বলেছেন আমি বিশ্বাসঘাতকতা করেছি? নীলা অন্ধকার আকাশের দিকে তাকিয়ে রইল। এখন সব কিছু পরিষ্কার। দুটো খেলা চলছিল, একটা টেবিলের উপরে, আরেকটা ছায়ার নিচে, আর সে ছিল মাঝখানে। ফয়সাল, কাউকেই বিশ্বাস করো না, এমনকি আমাকেও না। নিজেকে বাঁচিয়ে রেখো। আমি এটা একাই শেষ করব, সে নিচু স্বরে বলল। নীলা। ক্লিক। সংযোগ কেটে গেল। কয়েক ঘণ্টা পর একটা কালো গাড়ি হোটেলের সামনে থামল। 3 জন লোক নেমে দ্রুত নীলার ঘরের দিকে গেল। কিন্তু ঘরটা খালি ছিল। শুধু জানালা খোলা, পর্দা উড়ছিল, আর একটা কাগজে লেখা ছিল, সত্যকে হত্যা করা যায় না। দূরে পূর্ব দিকে যাওয়া একটা বাসে নীলা একটা ধূসর হুডি পরে চুপচাপ বসেছিল। তার মুখ শান্ত ছিল, কিন্তু চোখে ছিল ঝড়। সে একটি নিরাপদ নেটওয়ার্ক দিয়ে তার ফোনটা খুলল এবং এমন একজনকে একটি নতুন বার্তা টাইপ করল, যাকে সে শুধু পূর্বের ছায়া বলে উল্লেখ করত। আমি সব কিছু দেখেছি। বিশ্বাসঘাতকতা ভেতর থেকেই এসেছে। কিন্তু যতক্ষণ আমি বেঁচে আছি,